একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, টিআইবির এই প্রতিবেদন কমিশনের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পরবর্তীতে নির্বাচন কমিশনে জাতীয় ঐক্যফ্রন্ট স্মারকলিপি প্রদান করে। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরে টিআইবি। এতে বলা হয়, নির্বাচনে ব্যাপক অনিয়ম ছাড়াও বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিবেশ, বৈষম্যমূলক আচরণ ও জাল ভোটের ঘটনা ঘটেছে। এমনকি নিরপেক্ষ ছিল না নির্বাচন কমিশনের ভূমিকাও। গণতন্ত্রের জন্য অবশ্যই এই ধরনের নির্বাচন ইতিবাচক নয়, এটা সে কারণে কিন্তু আমরা এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি। এই জন্য আমরা এটাকে বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছি। আমরা দেখতে চাই সত্যিকার অর্থে আমাদের পছন্দের মানুষেরাই দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন। যেভাবে এবারকার নির্বাচনটা পরিচালিত হয়েছে সেটার ভিতর প্রচুর ত্রুটি ছিল। সেই নির্বাচন কমিশনের কাছেই মূলত আমরা এই কথাগুলি বলেছি, এই অভিযোগগুলি পৌঁছাবার চেষ্টা করেছি। এদিকে অভিযোগের বিষয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ বললেন, টিআইবির প্রতিবেদন অগ্রহণযোগ্য, এটি আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখেন যে দেশি বিদেশি পর্যবেক্ষকরা এসেছিলেন, তারা সকলেই এই নির্বাচনের প্রশংসা করেছে, যে নির্বাচন ভালো হয়েছে, সবাই প্রশংসা করেছে। এখন কে কি দৃষ্টিকোণ থেকে বলে, এটা আমাদের কাছে আমল করার মতো বিষয় নয়। কিন্তু এটা আমরা শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এবং দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। জনাব এম হাফিজউদ্দিন খান, টিআইবি জানাচ্ছে মোট 107 প্রার্থীর তথ্য দিয়ে প্রতিবেদন করা হয়েছে। এই প্রতিবেদনকে আপনি কতটা গ্রহণযোগ্য মনে করেন? এই প্রতিবেদন আমলে নেওয়ার সুযোগ নির্বাচন কমিশনের কতখানি রয়েছে বলে আপনি মনে করেন, বা আমলে নিয়ে নির্বাচন কমিশন কি করতে পারে? জনাব এম হাফিজউদ্দিন খান। ধন্যবাদ। আমি তো আজকের ওই সময় যেতে পারিনি অন্য কোনো কারণে, একটু অন্য ব্যস্ততার জন্য। তবে আমি রিপোর্টটা পেয়েছি কিছুক্ষণ আগে, অল্প কিছুক্ষণ আগে আমি দেখেছি রিপোর্টটাকে আমি মনে করি যথেষ্ট গবেষণার ফল। গবেষণা করি তারা এটা প্রমাণ করেছে, বা এগুলো আমরা নিজেরাও যেগুলো আমরা প্রত্যক্ষ করেছি বা শুনেছি বা দেখেছি বা অন্যান্য বিভিন্ন মাধ্যম থেকে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, এগুলো তারই প্রতিফলন, অনেকটাই তাই প্রতিফলন। সুতরাং এটাকে অগ্রহণযোগ্য বলার কোনো অর্থ হয় না। বলতে পারে বা ইলেকশন কমিশন যে এগুলো হ্যাঁ আমরা দেখবো বা অভিযোগ আসলে আমরা করবো, যেটা আগে বলেছে, অভিযোগ আসলে তারা দেখবে বা ট্রাইব্যুনালে যাবে ইত্যাদি এই সমস্ত কথা বলা হয়েছে। তো এটাকে একদম সোজা উড়িয়ে দেওয়াটা নির্বাচন কমিশন ঠিক হয় না, এবং নির্বাচন কমিশন বরাবরই এই ধরনেরই অ্যাটিটিউড দেখিয়ে আসছে। এর আগেও যখন সমস্ত আমাদের সঙ্গে সংলাপ হয়েছে, আমরা বিভিন্ন গ্রুপের সঙ্গে সংলাপ হয়েছে, সেখানে যে সমস্ত কথা বলা হয়েছে, বা এটা তো কমন সাধারণ কথা যে নির্বাচন হইল সংসদ বজায় রেখে, তো সুতরাং সে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হতে পারে এমনি তো বোঝা যায়। তারপরে আমি এখানে দেখেছি, আমি যেখানে ভর্তি গেছিলাম সেখানে অবস্থা আমি দেখেছি। তারপরে আমার দেশের বাড়িতে আমার আত্মীয় স্বজন যারা এসছে তাদের সঙ্গে আমি খোঁজ নিয়েছি, কথা বলেছি, তারা কেউ ভোট দিতে পারে নাই। তাই আগের দিন তাদেরকে বলা হয়েছিল যে খবরদার ইলেকশনে ভোট দিতে যাবেন না। সুতরাং তারা আমার কাছে অভিযোগ করেছে, দুঃখ করেছে। তো সুতরাং মানে এরকম যে সরাসরি বলে দেওয়া যে গ্রহণযোগ্য নয় বা এটা তথ্য নির্ভর নয়, এটা তো ঠিক নয়। এভাবে বলে একটা কথা উঠলে, অভিযোগ আসলে সেটাকে আমলে নিতে হবে, দেখতে হবে, এটা করা উচিত। জনাব এম হাফিজউদ্দিন খান, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলের কাছে জানতে চাই যে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, টিআইবি বলছে জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা গেলেও তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারেনি এবং এটি নানা অনিয়মের তারা সন্ধান পেয়েছেন। এই রিপোর্টে নানা অনিয়মের কথা তারা বলেছেন। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে কোনো তদন্ত করবে কিনা বা করা সুযোগ রয়েছে কিনা? জনাব মোশাররফ হোসেন কাজল। না, দেখেন, মানে নির্বাচন একটা জাতীয় ব্যাপার, এবং একটা নির্বাচনের বিষয়টা নির্বাচন যারা করেন, নির্বাচন কমিশন আছেন যারা করেন, রাষ্ট্রীয় আইনের আওতায় স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে তারা এই সমস্ত কাজগুলি করেন। আর নির্বাচন এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া,
দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে। দেশে একটি সভ্য এবং একটি ভদ্র দেশ। বঙ্গবন্ধু বাংলাদেশকে তো একটা সংবিধান দিয়ে গেছেন এবং বঙ্গবন্ধুই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করেছেন এবং সংবিধানের আলোকে বাঙালি জাতিকে একটি সম্মানের মর্যাদায় নিয়ে এসেছেন। তা আমাদের গণপরিষদ আইন যেটা আছে সেই আইনেই সাংবিধানিকভাবে প্রতি 5 বছর পরপরই নির্বাচন হয়। এখন নির্বাচনের আলোকে নির্বাচন কমিশন এটাকে কন্ডাক্ট করে থাকেন এবং নির্বাচন যখন হয় তখন নির্বাচনের সময় নির্বাচনের সকল কিছু রাষ্ট্রীয় সরকার থেকে আরম্ভ করে সবাই নির্বাচন কমিশনের আওতার মধ্যেই চলে আসে এবং তারা নির্বাচন কমিশনের কাছে জবাবদিহিতার মধ্যেই থাকেন। এবং এবারের নির্বাচনেও আমরা দেখেছি যে অনেক পুলিশ অফিসার পরিবর্তন হয়েছেন, অনেক অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, অনেককে পরিবর্তন করা হয়েছে এবং নির্বাচন কমিশন স্বাধীন একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এখন এই দায়িত্বের মধ্যে থাকাকালীন অবস্থায় যদি কোনো কিছু অনিয়ম হয়ে থাকে বা নিয়ম হয়ে থাকে সেখানে নির্বাচন কমিশনের যে আইন আছে সেই আইন মোতাবেক আমরা তো সবসময় আমরা মনে করি যে আইনের শাসন কায়েম হোক এবং আইনের রুল যেটা প্রতিষ্ঠিত আছে সেটার মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে সবকিছু প্রতিষ্ঠিত হোক। অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, আমরা জানতে চেয়েছিলাম যে বলা হচ্ছে যে এর আগের দিন অনেক কেন্দ্রে ভোট দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে অনেক রকম অনিয়ম করা হয়েছে, এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশ কর্মকর্তারা বাধা দিয়েছেন বা ওরকম অনেক কিছু আমরা শুনেছি। এই সব অনিয়মের ক্ষেত্রে আমি জানতে চাইছি যে দুর্নীতি দমন কমিশন এই সব অনিয়মের ক্ষেত্রে তদন্ত করতে পারে কিনা, ম্যান্ডেট রয়েছে কিনা? নির্বাচন কমিশনের কাছে যারা যদি নির্বাচন কমিশনের ম্যান্ডেটের ব্যাপারে কেউ যদি ভোট দিতে না পারেন, কেউ যদি কোনো অভিযোগ থাকে তার জন্য একটা ফোরামই আছে। ক্যান্ডিডেটের যিনি আছেন তার একটা ফোরাম আছে এবং যিনি ভোট দিতে পারেননি তারও একটা ফোরাম আছে। সুতরাং এগুলো তো দুর্নীতি দমন কমিশনের আওতার মধ্যে এই বিষয়গুলি পড়ে না। সেটি তো নির্বাচন ট্রাইব্যুনাল রয়েছে, নির্বাচনের ফোরাম রয়েছে, সেটি ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তারা রয়েছেন তারা যেহেতু সরকারি কাজ করেন, রাষ্ট্রের কর্মচারী, তাদের অনিয়ম বা ইচ্ছাকৃত অবহেলা বা এর অভিযোগ যখন ওঠে তখন দুর্নীতি দমন কমিশন তা তদন্ত করতে পারে কিনা? শুনেন, দুর্নীতি দমন কমিশন নির্বাচন সংক্রান্ত বিষয়ে যদি কোনো অভিযোগ পায়, যদি দুদকের কাছে দুর্নীতি দমন কমিশনের কাছে যদি কেউ কোনো রকম অভিযোগ নিয়ে আসেন যে আপনারা এই বিষয়গুলি আপনারা দেখেন, তখন আমরা দুদক থেকে চিন্তা ভাবনা করে দেখব। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে বলছি যে কমিশনের আইনই আলাদা। নির্বাচন কমিশন যেমন একটি কমিশন, দুদক একটি কমিশন। তো নির্বাচন কমিশনের আইন আলাদা করে করা আছে এবং সেখানে স্বতন্ত্র আইনের আওতায় ট্রাইব্যুনালের মাধ্যমে একটা লোক যদি ভোট দিতে না পারে তো কিভাবে ভোট দিতে পারবে, একটা লোকের ভোট যদি কিভাবে কেউ যদি দিয়ে যেয়ে থাকে কিভাবে তার ভোটটাকে সে চ্যালেঞ্জ করতে পারবে, অথবা এই ভোটের আওতায় কোন কোন আদালতে যেতে পারবে, এটা কমিশনের আইনের মধ্যেই সবকিছু লেখা আছে। সুতরাং সেই আইনের আওতায় যদি বিচার সম্পন্ন না হয় তখন হয়তো ভেবে দেখা যেতে পারে, এক। আর 2 নম্বর কথা হলো, কেউ যদি কোনো ক্যান্ডিডেট যদি এরকম অভিযোগ নিয়ে আসেন যে না নির্বাচনকে নিয়ে কোনো রকম দুর্নীতি হয়েছে, আর্থিক কোনো বিষয় এখানে জড়িত হয়ে থাকে, অথবা অর্থের কোনো রকম লেনদেন কোনো কিছু হয়ে থাকে, একটা ভিন্ন বিষয় যদি এখানে এসে যায়, তাহলে তখন হয়তো দুর্নীতি দমন কমিশন চিন্তা ভাবনা করে দেখবেন যে তারা তাদের আওতায় এগুলোকে দেখতে পারেন কিনা। কিন্তু এই মুহূর্তে এই নির্বাচন কমিশনের কোনো বিষয়কে দুদকের সাথে সম্পর্কিত করাটা ঠিক হবে না। ঐতিহাসিকভাবে আমরা দেখি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেসব বিষয়ে প্রতিবেদন তৈরি করেন বা যেসব বিষয়ে তাদের মতামত দেন তাকে দুর্নীতি দমন কমিশন খুব সিরিয়াসলি নিয়ে থাকে বা তার ব্যাপারে মন্তব্য করে বা করে না। এই নির্বাচন পর্যবেক্ষণ এটা দুর্নীতির ব্যাপার, রাষ্ট্রীয় সারা বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির যদি কোনো বিষয় থাকে প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি ব্যক্তি, বাংলাদেশে দেখেন দুদকের আইন যে আছে সেই আইনের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দুদকের আইনের আওতায় আছে। তিনি একজন ভিক্ষুক থেকে শুরু করে একদম রাষ্ট্রপতি। কিন্তু জনাব মোশাররফ হোসেন কাজল, দুর্নীতিকে আপনি আসলে কিভাবে সংজ্ঞায়ন করবেন যদি আসলে যাদের ভোট, যাদের দেয়ার কথা তাদের ভোট না দিয়ে যারা ভোট পরিচালনা করবেন তারা যদি ভোট কার্যক্রমের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকেন, যেমনটি আসলে অভিযোগ আসছে, নানা রকম ভাবে কথা হচ্ছে, সেটি কি দুর্নীতি হবে না? দুর্নীতির একটি সংজ্ঞা আমাদের পেনাল কোডের মধ্যে দেওয়া আছে। পেনাল কোডের মধ্যে একটা দুর্নীতির সংজ্ঞা দেওয়া আছে এবং দুর্নীতি
যারা করেন বা দুর্নীতির যে মামলাগুলি হয় দুদক কর্তৃপক্ষের কাছে দুদক আইনেও দুদকের এই দুর্নীতির একটি সংজ্ঞা, বৈধ অবৈধ উপার্জনের একটি সংজ্ঞা, মানুষের সীমাবদ্ধতার একটা সংজ্ঞা, আয় ব্যয়ের সংজ্ঞা, সবকিছু এটা দেওয়া আছে। আইনে এটাকে পরিষ্কার করে বলা আছে যে কোনটা দুর্নীতি হবে, কোনটা দুর্নীতি হবে না, এবং একটি মানুষের লিমিটেশন দেওয়া আছে দুর্নীতি আইনের মধ্যে, যে লিমিটেশনের বাইরে গেলে কোনটা দুর্নীতি হবে এবং দুর্নীতি করতে গেলে লিমিটেশনের কতটুকু বেরিয়ে যেতে পারে, সে কতটুকু তার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সেই সব ব্যাপারে আমাদের উচ্চতর আদালত থেকে শুরু করে দুর্নীতি আইন থেকে আরম্ভ করে। মোশাররফ হোসেন কাজল, আপনি একজন স্বনামধন্য আইনজ্ঞ বটে। আমি আপনার কাছে জানতে চাইছি, নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়ে থাকে বা নির্বাচনী অনিয়ম কি দুর্নীতির সংজ্ঞার বাইরে? না, নির্বাচনের আইনে যে নির্বাচন কমিশন বলে একটি কমিশন আছে, সেই কমিশনের মধ্যে তাদের আইন তাদের পরিষ্কার, এবং তারা স্বশাসিত এবং তারা স্বাধীন নিরপেক্ষ হিসাবে একটি প্রতিষ্ঠান, এবং তাদের জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে এবং আলাদা একটা ক্ষেত্র আছে। প্রত্যেকটি আইনেরই একটি ক্ষেত্র আছে। দেখেন, সিটি কর্পোরেশন একটা কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনের আইন আছে এবং সিটি কর্পোরেশনের ব্যাপারটা আছে। এমনিভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান একটা আলাদা আলাদা করে আইন করে এটাকে ক্ষেত্র করে দেওয়া হয়েছে। দুদককে যেমন সারা বাংলাদেশের সকল মানুষের দুর্নীতির বিষয়টিকে দেখার সুযোগ দেওয়া হয়েছে, কমিশনের জন্য কমিশন আইনের আয়তে, মানে নির্বাচন কমিশনের আইনের আওতায় নির্বাচন কমিশনকে সংজ্ঞায়িত করে নির্বাচন সংক্রান্ত বিষয়ের উপরে তাদেরকে কর্তৃত্ব দেওয়া আছে। তবে আমি আপনাকে এটা কথা বলছি, যদি এই নির্বাচন কমিশনের আইনের সাথে যদি কোনো রকম অর্থনৈতিক বিষয় এটার মধ্যে যদি জড়িত হয়ে থাকে, মূল্যবোধ এবং অবক্ষয় এবং নৈতিকতার কোনো বিষয় যদি এখানে যদি এসে থাকে, তাহলে অবশ্যই দুদক সেটা দেখতে পারবে। মূল্যবোধ, নৈতিকতা এবং অবক্ষয়, সেটি যেই কাজ করার কথা যার তা না করলেই তো মূল্যবোধ এবং নৈতিকতার অবক্ষয় বলে। অবক্ষয় দেখেন না, হ্যাঁ, মূল্যবোধ, অবক্ষয় এবং নৈতিকতার বিষয় যদি এসে থাকে, মূল্যবোধ, নৈতিকতা, অবক্ষতার বিষয়ের জন্যই এবার অনেক মানুষ দেখেন দুদক আইনের জন্য ক্যান্ডিডেট, অনেক ব্যক্তি যারা নির্বাচন করতে পারে নাই, সেটা তো দুদক আইনের আওতার মধ্যেই এসেছে। কিন্তু নির্বাচন আইন প্রাথমিকভাবে তাদের, কিন্তু আপনি বলছেন যে নির্বাচন কার্যক্রম নিয়ে দুদকের আলাদা করে প্রশ্ন করার কিছু নাই, সেটি নির্বাচন কমিশন আইনে সেটি পরিচালিত হবে, ব্যাপারটি কি এরকম? নির্বাচন কমিশন, সেখানে একটা নির্বাচন কমিশন যদি সেটাকে বলে থাকে, যদি নির্বাচন কমিশন যদি নিজে না পারেন, তারা যদি বলেন যে না, এখানে দুর্নীতি, মূল্যবোধ, অবক্ষয়ের কোন একটা বিষয় এসছে, এবং তারা যদি এটা আমাদের কাছে পাঠিয়ে দেন, অবশ্যই আমরা। নির্বাচন কমিশন নিজেদের দুর্নীতির কথা কি নিজেরা বলবে যে আমরা দুর্নীতি করেছি, আপনারা এসে এটা করেন? এটা তো সম্ভব না। মানে আমাদের অভিযোগটা তো অন্য জায়গা থেকেই আসতে হবে। যে কোনো ব্যক্তি আমাদের কাছে আসতে পারেন না, যে কোনো ব্যক্তি আমাদের কাছে আসতে পারেন। আমরা শুনেছিলাম যে আপনারা যে কোনো জায়গা থেকেই তথ্য নিতে পারেন। এক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন সেটা ছিল যে টিআইবি আপনাদের সামনে কিছু তথ্য এনেছে, তাকে আপনি আমলে নিবেন কিনা? তো টিআইবি আমাদের কাছে যে তথ্যগুলি এনেছে, সেটা তো টিআইবি কে একজন অভিযোগকারী হিসাবে আমাদের কাছে আসতে হবে। টিআইবি যদি প্রেস কনফারেন্স করে যে অভিযোগগুলি তারা দিয়েছে, সেই অভিযোগগুলি তা আমাদের কাছে পৌঁছাতে হবে, এবং আমাদের কাছে যখন এই দুদক মানে অভিযোগগুলি তারা পৌঁছাবেন, এবং সেগুলোর যে তারা অভিযোগকারী হিসাবে যখন তারা আমাদের সামনে আসবেন, অথবা তারা একটা তো পক্ষ হতে হবে, সেই পক্ষের মধ্যে থেকে আসলে নিশ্চয়ই আমরা সেগুলো দেখব। অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, আমরা আবার আসবো আপনার কাছে। আমি আপনার কাছে এটি জানতে চাইবো যে সব ক্ষেত্রেই তো আপনারা অভিযোগ আপনাদের কাছে দায়ের হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন না, আপনারা খবরের কাগজ থেকেও আসলে তথ্যপত্র সংগ্রহ করেন, সংবাদ মাধ্যম থেকেও নেন। এই ক্ষেত্রে টিআইবি কে আপনাদের কাছে কেন আসতে হবে, তার বিশেষ কোনো কারণ রয়েছে কিনা, সেটা আপনার কাছে শুনবো। তার আগে জনাব হাফিজউদ্দিন খান, আপনার কাছে শুনতে চাই যে টিআইবির এই অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করা ছাড়া কোনো যৌক্তিক কর্মকর্তাদের কাছে বা যৌক্তিক প্রতিষ্ঠানের কাছে, যৌক্তিক কমিশনের কাছে সেটি আসলে উপস্থাপন করবে কিনা। টিআইবির সবসময় লক্ষ্য থাকে মিডিয়ার অ্যাটেনশন ড্র করা। অনেকেই বলে থাকেন, এটি আমার বক্তব্য না, আমি মেসেজ না, বক্তব্যটি হচ্ছে এরকম যে মিডিয়ার অ্যাটেনশন ড্র করা টিআইবির যত লক্ষ্য থাকে, আসলে একটি সমস্যা সমাধান হোক সেই ব্যাপারে টিআইবি থাকে হচ্ছে উদাসীন। জনাব এম হাফিজউদ্দিন খান, আপনার মন্তব্য। আমি আপনার এই কথা সে মেনে নিতে পারলাম না। টিআইবি যখনই কোনো তদন্ত করে কোনো একটা রিপোর্ট পেশ করে, সংবাদ সম্মেলন করে, তারপরে যে কর্তৃপক্ষ এটার মধ্যে ইনভলভ, সে কর্তৃপক্ষের কাছে আমরা বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দেই, এবং সেখানে অবশ্যই কিছু সুপারিশ থাকে যে এই করলে এটাকে ঠিক হবে, একটা সিচুয়েশন ইমপ্রুভ করবে। এখানেও দেখবেন আপনি, এখানেও আমাদের বলা আছে, সুপারিশ বলা আছে, এবং আমরা এটা অবশ্যই এটা নির্বাচন কমিশন এবং যারা ইনভলভ
কনসার্ন তাদের কাছে পাঠানো হবে। এটা সবসময় করা হয়, সবসময় করা হয় এটা। জনাব এম হাফিজউদ্দিন খান, আপনি কি মনে করেন যে আমাদের সাথে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আছেন, তিনি স্পষ্ট বললেন তাদের কাছে যদি অভিযোগটা অভিযোগের মতো করে পৌঁছানো হয় তাহলে তারা নিশ্চয়ই বিষয়টা নিয়ে ভেবে দেখবেন, কোনো নৈতিক অবক্ষয়ের মূল্যবোধের বা অন্যান্য কিছুর সাথে সংস্রব থেকে কেউ কারো দায়িত্ব অবহেলা করেছেন কিনা, আপনারা কি এই কাজটি করবেন কিনা? শুনেন, আমরা এই থেকে আমরা অভিযোগকারী হতে পারি না, এটা আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না এটা। তবে দুর্নীতি দমন কমিশন তারা সুমোটো অনেক কেস নেয়, আপনি নিজে একটু আগে বলেছেন, হরদমই হচ্ছে। সুতরাং সবসময় একজন অভিযোগকারী থাকতে হবে। দুর্নীতি দমন কমিশন সুমোটো কেসটা সেটি ঠিক আছে জনাব এম হাফিজউদ্দিন খান, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে টিআইবির দিতে অসুবিধা কোথায় অভিযোগের আকারে? শুধু মিডিয়াকে না বলে, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ না করে আমরা তো রিপোর্ট পাঠিয়ে দেই, আমরা যত তদন্ত করি এই দুর্নীতি সংক্রান্ত বা এই ধরনের বিষয়, সেগুলো আমরা সবসময় সে কর্তৃপক্ষকে পাঠিয়ে দেই তাদের কার্যক্রম গ্রহণের জন্য, তারা কার্যক্রম গ্রহণ করবে। যখন এখানে নির্বাচন কমিশন গ্রহণ করবে তারা দেখবে যে শুধু আমরা কথা বলেছি। আমার অজ্ঞতা ক্ষমা করবেন এম হাফিজউদ্দিন খান, অভিযোগ আকারে দেওয়ার কোনো অসুবিধা রয়েছে কিনা আমাকে যারা মোশাররফ হোসেন কাজল নন, অন্য আরেকজন আইনজীবী জানিয়েছেন টিআইবির বক্তব্যের উপর টিআইবিরই সবসময় বিশেষ ভরসা থাকে না বলে তারা কাগজপত্রে একটি কেস যেমন করে রান করে সেইভাবে তারা কোনো কিছু দিতে চান না। তারা মনে করেন যে এটি দিলে তাদেরকে একটি পক্ষভুক্ত হতে হবে এবং পক্ষভুক্ত হলে তাদেরকে বিভিন্ন বিষয়ে, তাদের বক্তব্যের বিষয়ে হয়তো কম্পিটেন্ট কোর্টে জবাব দিতে হবে। ব্যাপারটি এই জন্য তারা একটু রক্ষণশীল জায়গা নেন, বিষয়টি কি সেরকম? আমরা একটা গবেষণা প্রতিষ্ঠান, আমরা কোথাও কোনো অভিযোগ নিয়ে যেতে পারি না, অভিযোগ করতে পারি না, আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না, এটা আমরা করতে পারি না। অভিযোগ আমরা জানি যে আমরা এই পেয়েছি, আপনারা এখন এর যথাযথ ব্যবস্থা করবেন, এটি আমাদের প্রত্যাশা। অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, আপনার কাছে আপনি শুনলেন যে জনাব এম হাফিজউদ্দিন খান বলছেন যে তারা আসলে অভিযোগ এটা দিতে পারবেন না, কারণ তাদের ম্যান্ডেট এটি নেই। আপনাদের কাছে যেহেতু প্রতিবেদন পাঠানো হয়েছে সেটি আপনারা আমলে নেবেন কিনা? জনাব এম হাফিজউদ্দিন খান এবং জনাব মোশাররফ হোসেন কাজল আছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, আপনার কাছে আমরা জানতে চাইছিলাম যে সুমোটো এইটি আপনাদের পক্ষে নেওয়া সম্ভব কিনা, এবং তার পরবর্তী আমরা যেটি জানতে চাইছি যে মন্ত্রিসভা থেকে বাদ পড়া বা মন্ত্রিসভাতে থাকা অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দুদকের অবস্থা কি হবে? সাংবাদিকদের এই প্রশ্ন জবাবে দুদকের চেয়ারম্যান বলেছেন অভিযোগ থাকলে আমরা অনুসন্ধান করব, দৃশ্যমান করব। এই ব্যাপারেও একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই। হ্যাঁ, না প্রথম কোনটা উত্তর দিব আগে? আপনার ইচ্ছা। মানে হাফিজউদ্দিন সাহেবেরটা না আপনারটা বলেন? হাফিজউদ্দিন সাহেবের উত্তরটা আগে দিই আর কি। সেটা হলো এই যে সুমোটো উনি বলেন আর কি, ওনারা বলছেন যে ওনারা গবেষণাধর্মী প্রতিষ্ঠান, তো গবেষণাধর্মী প্রতিষ্ঠানের বক্তব্য আমরা সুমোটো গ্রহণ করব কি করব না। তো আইনের তো একটা শেপ আছে, ওনারা আমাদেরকে তথ্য দিতে পারেন, আমরা তথ্য নিতে পারি, এবং সারা বাংলাদেশের মানুষ এই তথ্য ওর নাম কি যে নিচ্ছে। তা আমাদের কাছে ওনারা যে কথাগুলি বলেছেন সুমোটো, সেগুলো আমরা শুনেছি এবং সেগুলো অবশ্যই গ্রহণযোগ্য হলে আমরা সেটাকে আইনের শেপে, দুর্নীতির শেপে যদি পড়ে তাহলে সেগুলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করব বা করি বা করেছি, অতীতেও করেছি, এ ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই। তবে সবচেয়ে বড় কথা হলো যারা গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসাবে কাজ করেন, তারা যদি গবেষণার সাথে সাথে তাদের দেওয়া তথ্য তাদেরকেই তো প্রমাণ করতে হবে, সেই তথ্যের বক্তব্য যদি তারা নিজেরা একটু আইনের আওতায় দেবার মতো করে যদি দেন তাহলে তো আমাদের জন্য সুবিধা হয়। কারণ প্রত্যেকটা জিনিসের একটা বাদী লাগে, প্রত্যেকটা জিনিসের সাক্ষ্য প্রমাণ লাগে, প্রত্যেকটা জিনিসেরই ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে হয়। কিন্তু অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মানে এখানে তো একটা পক্ষভুক্ত হওয়ার ব্যাপার আছে। দুর্নীতি দমন কমিশনের কাছে তারা অভিযোগ করতে পারে আইনের শেপের মধ্যে থেকে, কিন্তু তারা তো আসলে এই ব্যাপারে কোনো পক্ষ না, তাদের তো গবেষণা প্রতিষ্ঠান, তাদের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে কাজ। অভিযোগ করলে তো তাকে আবার তার লুকাস স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠা করতে হবে যে তিনি কেন এদের বিরুদ্ধে অভিযোগ করছেন। সেই ক্ষেত্রে তো তাদের লুকাস স্ট্যান্ডার্ড না থাকারই কথা। না, গবেষণা করে যদি আপনি পিএইচডি নিতে চান, ডক্টরেট হতে চান, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার বক্তব্য সঠিক। গবেষণা করে যদি আপনি দিয়ে দেন, ছেড়ে দেন, আর গবেষণা আপনি করলেন, আপনার গবেষণার ফল আপনি বুঝতে পারছেন, আপনি প্রমাণ করার মতো কোন রকম ব্যবস্থা রাখেন নাই, তো সেটা তো আপনি পিএইচডি পাবেন না। কারণ আপনাকে এমফিল করতে হবে, আপনাকে পিএইচডি পরীক্ষা দিতে হবে,
প্রত্যেকটা জিনিসের একটা না, নিয়ম আছে সমাজের সব brother। মানুষ তো সব দায়িত্ব পালন করবে না। মিডিয়ার দায়িত্ব হবে, তারপর সেটি খুঁজে বার করা, আইনজীবীদের দায়িত্ব হবে হচ্ছে সেটি পরীক্ষা নিরীক্ষা করে থাকা, দুদকের দায়িত্ব হবে সত্যি কোনো কিছু হয়েছে কিনা সেটি দেখা। বল তো এক জায়গা থেকে রোলিং শুরু হয়েছে, সেটি রোল করতে হবে আসলে। আমি আপনার সাথে অত্যন্ত বিনীতভাবে আপনার বক্তব্যের সাথে একমত যে মিডিয়ার দায়িত্ব হলো মিডিয়ার কাজ করা, Right. দুদকের দায়িত্ব হলো বা আইনজীবীর দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, Right. কিন্তু খুঁজে যাকে বের করব তাকে তো আসতে হবে। খুঁজে আইনজীবী যাকে খুঁজে বের করবে, তদন্তকারী কর্মকর্তা যাকে খুঁজে বের করবে তাকে কিন্তু সামনে আসতে হবে। না, মিডিয়া যেমন বলছেন, জি। মিডিয়ার সামনেও আপনাকে আসতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার please। মনে হয় যে কাজল ভাই, আমরা পরবর্তী প্রসঙ্গে যদি আসি, যে মন্ত্রিসভা থেকে বাদ পড়া যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের তদন্তের প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। বা শুনেন মন্ত্রিসভা থেকে যারা বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে কেন, মন্ত্রিসভায় যারা আছেন তাদের মধ্যেও যদি কারোর বিরুদ্ধে দুদকের কোনো অভিযোগ আসে এবং সেটা যদি সুনির্দিষ্ট হয় এবং আমরা যদি এটা প্রমাণ করতে পারি, আমরা তদন্ত করতে পারি, আমরা দেখতে পারি, এটা তো কোনো রকম অসুবিধা নেই। যারা বাদ পড়েছেন তাদেরকে কেন এইভাবে কর্নার করছেন? যারা বাদ পড়েছেন, যারা বহাল হয়েছেন এবং আগামী দিনে যারা বহাল হবেন তাদের প্রত্যেকের ক্ষেত্রের জন্যই দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। রাষ্ট্রের পক্ষ থেকে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার জন্য যারা দুর্নীতি করেন তাদের জন্য হুমকি স্বরূপ বা তাদের জন্য ভীতি স্বরূপ বা তাদের সম্পদের বৈধতা, অবৈধ সম্পদকে বৈধ করার জন্য তারা যে চেষ্টা করেন, সেখানে প্রতিবন্ধকতা স্বরূপ হিসেবে আইনের মাধ্যম দিয়ে, আদালতের মাধ্যম দিয়ে, দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যম দিয়ে তাদের শাস্তিকে নাম কি যে আমরা ব্যবস্থা করি। আমরা আশা করব যে আপনার এই বক্তব্য সত্যি সত্যি আমরা দেখতেও পাবো, কারণ আপনাদের কাছ থেকে শিখেছি যে বিচার শুধু করলেই হবে না, সেটা দেখাইতেও হবে যে সে বিচার হয়েছে। সেটি আপনারা যেমন বুঝতে পারছেন সেরকম আমরাও নিশ্চয়ই বুঝতে পারবো। জি কাজল ভাই। জি বল। এবারের নির্বাচনে কি আপনি দেখেন নাই? এটা তো আপনার এবারের নির্বাচনে তো দুদক দুর্নীতি দমন কমিশনই একটি রাষ্ট্রের পক্ষ থেকে দুর্নীতি পরায়ণ ব্যক্তিদেরকে কিভাবে নির্বাচন থেকে বার করে রেখেছে, এটা তো আপনি নিশ্চয়ই এবার দেখেছেন আর কি। কাকতালীয় ভাবে তাদের বেশিরভাগই হচ্ছে সরকারের বিরুদ্ধ পক্ষের লোকেরা আর কি। আমি সেইভাবে দেখেছি জিনিসটা, যে মানে দুর্নীতি করা খারাপ, সরকারের বিপক্ষে থেকে দুর্নীতি করলে সেটি আরো খারাপ। আমি কিন্তু সরকার এবং বেসরকার কোনো কথা বলছি না। আপনি কিন্তু যখন দুর্নীতি দমন কমিশনের কথা বলেন তখন দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন এবং নিরপেক্ষ একটি কাজল ভাই আপনাকে ধন্যবাদ। আমরা একটু জনাব ইমাম হাফিজউদ্দিন খানকে একটু শুনতে হবে। জনাব ইমাম হাফিজউদ্দিন খান, আপনার একটা বক্তব্য ছিল যে বর্তমান নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থার অভাব রয়েছে, আমার নিজেরও আস্থার অভাব রয়েছে। আমি কি ব্যাপারটাকে এইভাবে বলতে পারি, যেহেতু আপনার আস্থার অভাব রয়েছে সেহেতু আপনি ধারণা করছেন যে মানুষের আস্থার অভাব রয়েছে? ব্যাপারটা কি এরকম, মানে যারা দেখতে পারি না তার চলন বাঁকা জাতীয়? না না, এটা দিয়ে বললে হবে কেন? আপনার এটা তো দুর্নীতি কমিশনের উপর আস্থার অভাব থাকার তো যথেষ্ট কারণ রয়েছে। তারা তো লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে পারে নাই। তা এগুলো দেখলে তো চোখের সামনে, এগুলো কি নতুন করে বলার প্রয়োজন আছে নাকি? প্রতিদিন আপনারা রিপোর্ট করেছেন সংবাদপত্রের মাধ্যমে, মিডিয়াতে, আমরা দেখেছি যে বিরোধী দল কোনো এই যে নির্বাচন তফসিল সম্বন্ধে তারপরে তার পরবর্তীকালে বা তার আগে, মানে একটা জিনিস হলো যে ইলেকশনের আগে একটা প্রাক নির্বাচনী পরিস্থিতি, নির্বাচনের সময় পরিস্থিতি, নির্বাচন উত্তর পরিস্থিতি, এগুলো কোথায় নির্বাচন কমিশন তাদের যে ক্ষমতা, তাদের অনুসারে, মানে আরপি অনুসারে তাদের যে ক্ষমতা দেওয়া আছে তার কোথায় ব্যবহার করেছে আপনি বলেন? একটা খাতে তারা কিন্তু তাদের গায়ে মাখে, তাদের প্রথম দিনই বলে দিল এই নির্বাচন এক্সিলেন্ট হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, মানে ইনক্লুসিভ হয়েছে। ইনক্লুসিভ আমরা অস্বীকার করি নাই, ইনক্লুসিভ যেটা ওনাদের একজন সদস্যই বলেছেন ইনক্লুসিভ হয়েছে, দ্যাট ডাজ নট মিন যেটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, ফেয়ার ইলেকশন হয়েছে। এটা নতুন করতে বলার অপেক্ষা রাখে না। এরা আমাকে নতুন করে বলতে হবে নাকি? আপনারা কি জানেন না এদেশের মানুষ না আপনারা? জনাব এম হাফিজউদ্দিন খান, জনাব মোশাররফ হোসেন কাজল, আপনাদের অনেক ধন্যবাদ।